হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকের ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। ঘড়িতে এখন 12:30, একটু পরে বেরোবো, রান্নাটা সেরে নিই। আমার খানিকটা রান্না হয়ে গেছে, ডিমের ঝোল আর ভাতটা হয়ে গেছে। এখন একটা চিংড়ি মাছের রেসিপি বানাবো। ছেলের জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি লাস্ট 2-3 দিন ধরে ছেলের শরীরটা একদম ভালো নেই। টনসিলগুলো একটু ফুলেছে, কিছু খেতে গেলেই গলায় ব্যথা করছে, তার সাথে কাশিটাও রয়েছে। জ্বরটা অ্যাজ সাচ নেই। এখানে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা ভীষণ চাপের ব্যাপার। প্রায় 1 ঘন্টা ধরে ফোনে দাঁড়িয়ে থেকে আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্টটা শেষমেশ পেলাম। এখানে আবার উইকেন্ডে ডাক্তার পাওয়াটা খুব চাপ, তাই ভাবলাম বাড়াবাড়ি হওয়ার আগে আজকে ফ্রাইডেতেই কনসালটেশনটা করিয়ে নিই। খুব ইজি একটা রেসিপি, কিছুই না। প্রথমে আমি কড়াইয়ে খানিকটা সর্ষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। তারপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। মাদার্স ডের দিনে যে চিংড়ি মাছগুলোকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই আজকে এই রান্নাটা করছি। কলকাতা থাকার সময় আমি একটা বন্ধুর বাড়িতে এই রান্নাটা খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। আমি যে বন্ধুর বাড়িতে এই রেসিপিটা খেয়েছিলাম সে কী করেছিল, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের মাথা, তারপর খোসা, এগুলো একসাথে মিক্সারে বেটে দিয়েছিল। তবে আজ আমি চিংড়ি মাছের মাথা খোসা কিছুই দিইনি, শুধুমাত্র চিংড়ি মাছের মাংসটা মানে বডিটা শুধু ইউজ করেছি। কারণ সোমেশ খুব খুঁতখুঁতে, ওর যদি চিংড়ি মাছের খোসাগুলো মুখে লাগে আমি জানি ও আর খাবে না, তাই আমি আর কোনো রিস্ক নিইনি। জলটা টেনে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবারে খানিকটা ধনে পাতা আর কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। সোমকে জিজ্ঞাসা করলাম খাবে কি না। সোম বলল ওর কল চলছে, এখনও খাওয়ার টাইম হবে না। তো আমি এখন খেয়ে নিচ্ছি, আমার খাবারটা নিয়ে নিলাম। আমি খেয়ে বেরিয়ে যাব, আর ছেলের জন্য একটু কুকিজ বিস্কিটও নিয়ে নিয়েছি, রাস্তায় এতে এতে ওকে খাইয়ে দেবো। তারপর ছেলেও বাড়িতে এসে টকটা দেখিয়ে একবারে খাবে। হ্যালো এভরিওয়ান, বিলেতে বাঙালির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এখন দুপুর 2টো। আজকে এখানে টেম্পারেচার ভীষণ ভালো, রোদ উঠেছে, তার সাথে বৃষ্টি নেই আজকে। এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে স্কুল থেকে। অ্যাকচুয়ালি লাস্ট 2-3 দিন ধরে ছেলের একটু ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো নেই। তো আমি আজ ছেলের জন্য জিপিতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি। ওরা যে টাইমে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে সেটা হলো 3টে, আর ছেলের স্কুল ছুটি হয় 2:50-এ। তো 2:50-এ স্কুল থেকে এসে 3টেই ও যেতে মানে আমরা পৌঁছাতে পারবো না 3টের মধ্যে। তো আমি হাফ অ্যান আওয়ার আগে ছেলেকে স্কুল থেকে নিয়ে ওকে জিপি নিয়ে যাব। চলো হাঁটতে থাকি আর সাথে সাথে তোমাদের সাথে গল্প করতে থাকি যে এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন, কিংবা ডাক্তার, ওষুধ, এইসব ব্যাপারে আমরা কীরকম ফেসিলিটি পেয়ে থাকি এই দেশে। হেলথ কেয়ার আর এডুকেশন পুরোটাই গভর্নমেন্ট ওন করে। মানে হলো ডক্টর, ওষুধ এসবের জন্য আমাদেরকে কোনো এক্সট্রা মানি পে করতে হয় না। হেলথ কেয়ারটা NHS মানে হলো ন্যাশনাল হেলথ সার্ভিসেস আন্ডারে পড়ে। প্রাইভেট হসপিটাল নেই বলবো না, তবে সংখ্যায় খুব কম। এখানে প্রাইভেট হেলথ কেয়ার আর গভর্নমেন্ট হেলথ কেয়ারের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো প্রাইভেট হেলথ কেয়ারে যেহেতু পেশেন্ট খুব কম, তাই ওরা সার্ভিসটা খুব কুইকলি দিতে পারে। আর এখানকার গভর্নমেন্ট হসপিটালগুলো প্রাইভেট হসপিটালের মতো সেম ফেসিলিটি, সেম ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক এই ব্যাপারটাও একদম সেম থাকে প্রাইভেট আর গভর্নমেন্ট হসপিটালের মধ্যে। এখানকার প্রাইভেট হসপিটাল বা ট্রিটমেন্টের চার্জ তো একদম ধরাছোঁয়ার বাইরে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তা এফোর্ডই করতে পারবো না প্রাইভেট ট্রিটমেন্ট। রাস্তার ধারের এই ফুলগুলো দেখুন কি ভালো লাগছে, কোনো যত্ন নেই, পরিচর্যা নেই, শুধুমাত্র ঠান্ডাটা একটু কমেছে, প্রকৃতি যেন রূপের ডালি নিয়ে হাজির হয়ে গেছে। যেমন আজকেই যখন ছেলের জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছিলাম, ওরা বললো 2টো টাইম অ্যাভেলেবেল রয়েছে, একটা সকাল 11টা আর আরেকটা হলো দুপুর 3টে। তো আমি দেখলাম সকাল 11টার সময় অ্যাপয়েন্টমেন্টটা নিলে আমাকে স্কুল থেকে ওকে নিয়ে ডক্টর দেখিয়ে আবার 12টা 12:30 নাগাদ স্কুলে আমাকে, সেটাতে আরও অনেক বেশি হ্যাপা হয়ে যাবে আমার। তার থেকে বরং আমি যদি 3টে অ্যাপয়েন্টমেন্টটা নিই, 2:30টার সময় স্কুল থেকে নিয়ে আসবো, তাহলে আর নেক্সট টাইম আমাকে ওকে স্কুলে ড্রপ করার আর ঝামেলা থাকবে না ডাক্তার দেখানোর পরে। প্রাইভেটে অ্যাপয়েন্টমেন্টটা নিলে হয়তো নিজের সুবিধা মতো আমি সময়টা 4টা কি 5টার দিকে নিতে পারতাম।
আর হ্যাঁ, যেটা বলছিলাম, যেমন আমি বললাম, এর আগেই বলেছি যে এখানে এডুকেশন আর হেলথ কেয়ার দুটোই গভর্নমেন্ট ওন করে, পুরোপুরি ফ্রি। এটার জন্য আমাদেরকে কোনো মানি স্পেন্ড করতে হয় না। এবারে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা তো আর এই দেশের নাগরিক না, তাহলে এরা আমাদেরকে এই ফেসিলিটিগুলো দেয় কেন? বেসিক্যালি এগুলো কোনোটাই ফ্রি না, কারণ যখন এদেশের গভর্নমেন্ট আমাদের ভিসা স্ট্যাম্পিং করে দিয়েছিল, মানে এদেশে থাকার জন্য যখন আমাদেরকে পারমিশন দিয়েছিল, সেই সময় ভিসা কস্টের সাথে হেলথ কেয়ার সারচার্জ বলে একটা চার্জ অলরেডি ওরা নিয়ে নিয়েছে। তবে এখানে আর একটা টাকা আমাদেরকে পে করতে হয়, সেটা হলো প্রেসক্রিপশন চার্জ। ডক্টর দেখালে ডক্টরের জন্য কোনো আমাদেরকে ভিজিটিং ফিস দিতে হয় না, কিন্তু এখানে কি করে, ডক্টর আমাদের হাতে প্রেসক্রিপশনটা দেয় না, প্রেসক্রিপশনটা ডিরেক্ট পাঠিয়ে দেয় মেডিসিন শপে। ওই মেডিসিন শপ থেকে আমাদের ওষুধ দিয়ে দেয়, কিন্তু তার জন্য আমাদেরকে একটা প্রেসক্রিপশন চার্জ ওদেরকে পে করতে হয়, সেটা হলো 9.9, মানে হলো 1000 টাকা। এই 1000 টাকাটা কিন্তু ওষুধের দাম না, ওষুধের দোকানে আমরা এটা দিয়ে থাকি, কিন্তু এটা হলো একটা মিনিমাম চার্জ, রেজিস্ট্রেশন চার্জের মতো। সাপোজ আমার কিছু হয়েছে, সেক্ষেত্রে আমার ডক্টর হয়তো 3-4 হাজার টাকার ওষুধ লিখে দিয়েছে, ওরা কিন্তু আমাদের কাছে 3-4 হাজার টাকা নেবে না, ওই যে মিনিমাম 9.9 মানে 1000 টাকা আমাদের কাছ থেকে নেবে, আর তার বিনিময়ে যা যা ওষুধ দরকার আমাদের দিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হলো, যদি ডাক্তার প্রেসক্রাইব করে, আমি যদি নিজে থেকে গিয়ে বলি আমার এই ওষুধ লাগবে ওই ওষুধ লাগবে, তাহলে কিন্তু ওরা দেবে না, মানে ডক্টরকে একটা প্রেসক্রাইব করে দিতে হবে মেডিসিনটা। তবে 18 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে এই প্রেসক্রিপশন চার্জটাও দিতে হয় না, যেটা আমার ছেলের ক্ষেত্রে লাগে না। তবে আমি আর সোমেশ কোনো ওষুধ কিনতে গেলে এই প্রেসক্রিপশন চার্জটা আমাদের দিতে হয়। বহুদিন বাদে আজকে শুধুমাত্র একটা টি শার্ট পরে বাড়ি থেকে বেরিয়েছি, মানে জ্যাকেট সোয়েটার ছাড়া আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, মানে লাস্ট সামারে বেরিয়েছিলাম আর এই আজ বেরোলাম। আজকে ওয়েদারটা বেশ গরম, আজকে দেখাচ্ছে 22 ডিগ্রি। চলেই এসছি প্রায় স্কুল। এখন প্রথম রিসেপশনে যাব, রিসেপশন থেকে ওরা ছেলেকে ক্লাস থেকে ডেকে দেবে, তারপর ছেলের সাইকেল আবার ওদিকে আছে যেখান দিয়ে স্টুডেন্টরা বেরোয়। এতে দুটো গেট স্কুলের, একটা হলো পেরেন্টসদের জন্য রিসেপশন বা অ্যাডমিশন ইনকোয়ারির জন্য অফিসের গেটটা আলাদা, আর স্টুডেন্টরা যেদিক দিয়ে আসা যাওয়া করে ঢোকে সেই গেটটা আবার একটা আলাদা। সেই গেটটা আবার আমি ক্রস করে চলে আসলাম, তো ওই গেট দিয়ে পেরেন্টসদের ঢোকার কোনো অ্যালাউ নেই। এখন আমাকে প্রথমে গিয়ে রিসেপশনে কথা বলতে হবে, তারপর দেখি ওরা কোন দিকে নিয়ে যায়। এবার আপনাদের আজকে দেখায় এখানকার স্কুলগুলোর সিকিউরিটি সিস্টেমটা কেমন। আমাদের ওখানকার স্কুলগুলোতে যেমন একটা সিকিউরিটি কাকু থাকে, দারোয়ান কাকু থাকে, এখানে তো আর সে না। বেল আইকনটা দেখেছেন, এই বেল আইকনটা আমি প্রেস করে আমি ডিরেক্ট অফিসে কথা বলতে পারি, আর যে আমি এসেছি দরজাটা খুলে দেওয়া হোক। তাছাড়া যারা এখানকার এমপ্লয়ি, তাদেরকে বেল আইকনটা প্রেস করতে হয় না, তারা পাসকোডটা জানে, ওখানে কোডটা দিলেই দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। Hello, I am parents of Srihan Chandra. I came to take my kids. Please, can you please open the door? Thank you. অফিসে কল করার পর ওরা সিসিটিভিতে দেখে আমার ডোরটাকে আনলক করে দিল। এবার আমি যাচ্ছি সোজা রিসেপশনে কথা বলার জন্য। আমি আসার সঙ্গে সঙ্গে রিসেপশনে আমাকে এখানে বসতে বললো, কারণ ওরা ব্যাপারটা জানে। আমি আসার আগেই ওখানে ভয়েস মেল পাঠিয়ে দিয়েছিলাম, তার সাথে সাথে একটা মেলও ড্রপ করে দিয়েছিলাম স্কুলে। তো ওরা বললো আমাকে ওয়েট করার জন্য। ওরা এখন ক্লাসরুম থেকে ছেলেকে স্যারের পারমিশন নিয়ে আমার কাছে নিয়ে আসবে। এখন যে জায়গাটাতে রয়েছি সেটা হলো স্কুলের রিসেপশন এরিয়া, আলাদা কিছুই না। আমাদের ওখানকার স্কুলগুলোতে রিসেপশন এরিয়াটা যেমন হয় সেই রকমই, স্কুল স্টুডেন্টদের কিছু পোস্টার, ফটো, বসার জায়গা। আমার বাড়িটা এই জিপিটা আর স্কুলের ঠিক মাঝখানে। এখন ড্রেস চেঞ্জ করার সময় হবে না, তো সোমেশকে বললাম তুমি একটু নিচে আসো, স্কুলের ওই ভারী ব্যাগটা নিয়ে আর যাবো না। সোমেশকে অ্যাপার্টমেন্টের নিচে ব্যাগটা দিয়ে আমরা আর বাড়ি ঢুকবো না, আমি রেড জিপি চলে যাব। এবার আমাদেরকে দেখতে হবে যে কত নম্বর রুমে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। তার জন্য কিছু বেসিক ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ এই কিয়ক মেশিনটাতে পুট করব, তারপর ওখান থেকেই শো করবে কত নম্বর রুমে ডক্টর আমাদের জন্য ওয়েট করছে। কিয়ক মেশিনে দেখাচ্ছে আমরা অলরেডি লেট করে ফেলেছি অ্যাপয়েন্টমেন্টের জন্য। রিসেপশনে কোনো রকমের রিকোয়েস্ট করে ডক্টর দেখিয়ে এখন আমি আসলাম ওই জিপির পাশেই একটা
একটা বিরিয়ানির দোকানে। বেচারা ছেলেটা সেই সকাল 8টার সময় বেরিয়েছে, এখন প্রায় 3:30 বাজছে, কিছু খায়নি। স্কুল থেকে কোনো রকমে দৌড়ে দৌড়ে নিয়ে এসেছি, তো ভাবলাম ওকে একটু খুশি করার জন্য ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে নিই। 1 প্লেটই নেব, কারণ সোমেশের রান্না করা আছে, আমিও খেয়ে বেরিয়েছি। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন।